আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে পটল দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা কীভাবে এত মজাদার করেছি তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি পটল, আর পটলগুলো আমি ছুলে নিচ্ছি। আপনারা চাইলে মাঝখান দিয়ে একটু ছুলে নেবেন আর একটু আস্ত রেখে দেবেন, এভাবে ছুলে নিতে পারেন, কিংবা উপরে যে সবুজ অংশটা থাকে এটা একটু চেঁচে নিতে পারেন। এটা ছুরির সাহায্যেও করা যাবে, বটনিদার সাহায্যেও করা যাবে, কিংবা এরকম ছুলনি মেশিনের সাহায্যেও কিন্তু করা যাবে। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দুইভাবে দেখিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে সবগুলো পটল ছুলে নেওয়ার পরে এবার আমি বোটার অংশ দুটো কেটে ফেলতেছি। আর এই বোটার অংশগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি মাঝখান দিয়ে পটলটাকে কেটে দুটুকরো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একইভাবে আমি সবগুলো পটল কেটে নিয়েছি। তো পটলগুলো কাটা শেষ হয়ে গেলে এবার আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি 6 পিস আলু ছুলে নিয়েছি। এবার আলুগুলো মাঝখান দিয়ে কেটে দুটুকরো এবং আবারও মাঝখান দিয়ে কেটে 4 টুকরো করে নিয়েছি। তবে আপনাদের আলুগুলো যদি একটু বড় হয় সেক্ষেত্রে 6 টুকরো করে নেবেন। তো একইভাবে সবগুলো আলু কাটা শেষ হয়ে গেলে এবার এই আলুগুলো কিন্তু আমি পানিতে ভিজিয়ে রাখবো, তাছাড়া কিন্তু এই আলুগুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আলুগুলো ভেজানো শেষ হয়ে গেছে, আর পটলে একটু পানি দিয়ে নিচ্ছি। আর অন্যদিকে চিংড়ি মাছটা আমি রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি মাঝারি সাইজের চিংড়ি ব্যবহার করেছি। চিংড়িটা কিভাবে রেডি নিয়েছি সেটা আমি দেখাই নাই, যদি আপনারা চান তবে পরের ভিডিওতে নিশ্চয়ই দেখাবো ইনশাল্লাহ। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি এখানে 1 কাপ তেল ব্যবহার করেছি। আর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পটল। এই পটলগুলো দেওয়ার পরে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো। আপনারা চাইলে পটল কিন্তু মাখিয়েও ভাজি করতে পারেন, তবে আমি তেলে দেওয়ার পরে লবণ এবং হলুদটা দিয়ে দিয়েছি। তো এবার মিডিয়াম টু হাই হিটে পটলগুলো ফ্রাই করে নেব। পুরোপুরি ফ্রাই করার প্রয়োজন নেই, মিডিয়াম ফ্রাই করলেই চলবে। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট পটলগুলো ভেজে নিয়েছি। তো 4 থেকে 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন পটলগুলো আমি কীভাবে ভেজে নিয়েছি। এরপর যে আমার ভাজি কমপ্লিট, এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। তো এবার উঠিয়ে নেওয়া শেষ হয়ে গেলে একই তেলের মধ্যে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আমি কিন্তু আলুও একইভাবে ফ্রাই করে নিয়েছি। আপনারা চাইলে ভিন্ন ভিন্নভাবে ফ্রাই করতে পারেন। মোট কথা আপনারা চাইলে লবণ এবং হলুদ দিয়ে আলুটা মাখিয়ে ফ্রাই করতে পারেন। তো এই পর্যায়ে আমি আর হলুদ দেওয়ার প্রয়োজন মনে করি নাই। তেলে যে হলুদের কালারটা ছিল সেই কালারটা দিয়ে কিন্তু আলুটার কালার হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি শুধু একটু লবণ যোগ করতেছি, আর এই লবণ দিয়ে আলুগুলো কিন্তু ফ্রাই করে নিচ্ছি। একইভাবে আমি আলুটা ফ্রাই করে নিয়েছি, তবে আলুটা ফ্রাই করতে একটু সময় বেশি লাগবে। তো আলুগুলো একটু লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছ দেওয়া শেষ হয়ে গেলে এবার আমি আবারও দিয়ে দিচ্ছি লবণ। প্রথমে পটলে যে হলুদটা দিয়েছিলাম সেই হলুদের কালারেই কিন্তু এই চিংড়ি মাছ কিংবা আলু কালারিং হয়ে গেছে। সো ভিন্নভাবে আমার কিন্তু হলুদ দেওয়ার প্রয়োজন লাগেনি। তো একইভাবে 2 থেকে 3 মিনিট আমি চিংড়িটা উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু ফুল ফ্রাই করার প্রয়োজন নেই, হালকা ফ্রাই করলেই চলবে। তো চিংড়িটা ভাজা শেষ হয়ে গেছে, এবার আমি চিংড়িটা উঠিয়ে নিচ্ছি। আর ভিন্ন করে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করি না। আমি এবার এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন, তবে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। তো 1 কাপ পেঁয়াজ বাটা দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। আমি মাঝারি সাইজের চামচ দিয়ে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আর 2 থেকে 3 মিনিট এভাবে জাল করার পরে দেখবেন যে তেলটা কিন্তু অনেকটা শুকিয়ে যাচ্ছে। তো এ পর্যায়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এই মশলাটা কষানোর সময় কিন্তু কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না। যদি তেলের প্রয়োজন পড়ে আবার একটু তেল যোগ করবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। আর যদি পানি ব্যবহার করেন তাহলে কিন্তু এর টেস্ট ভালো আসবে না। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 6 থেকে 7 পিস সাদা এলাচ, 4 টুকরো দারচিনি। আর সাদা এলাচটা কিন্তু আমি মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এই মশলা থেকে সুন্দর একটা সুঘ্রাণ বেরোবে। আর এই মশলাটা যাতে ভালোভাবে তাড়াতাড়ি কষানো হয়ে যায় এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিট পরে এ পর্যায়ে কিন্তু মশলাগুলো একটু আঠার মতো হয়ে গেছে।
এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে 2টো টমেটো ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী টমেটো ব্লেন্ডার করে নিয়ে নেবেন। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু টমেটোটা একদম চিকন করে কেটে এই মশলাগুলোর সাথে দিয়ে দিবেন আর পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো এই টমেটো পেস্টটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো 2 চামচ এবং দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো 1 চামচ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর অবশ্যই চুলাটা একেবারে লো হিটে থাকবে। প্রায় 1.5 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কিন্তু তেল ছাড়তেছে। তো এ পর্যায়ে আর মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। আমি আবারও প্রায় 1.5 থেকে 2 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল, আলু এবং চিংড়ি মাছ। তো সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য। আর এই মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। তো কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে সবগুলো উপকরণ একবারে পানির নিচে ডুবে না যায়, আবার সব কিছু যাতে ভেসেও না থাকে। আধো ডোবা আধো ভাসা এভাবে রেখে পানি দিতে হবে। আর এই পানিটা দেওয়া শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দিব পানিটা মোটামুটি শুকিয়ে আসা পর্যন্ত। আর যেহেতু পটল চিংড়িটা একটু ভুনা ভুনা করব, সো বেশি পানি রাখার প্রয়োজন নেই। মাঝে মধ্যে কড়াই থেকে ঢাকনাটা সরিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি, যেহেতু মশলার পরিমাণটা এখানে অনেক বেশি, সো নিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে আমার রান্নাটা কিন্তু এ পর্যায়ে কমপ্লিট হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি প্রায় 4 থেকে 5 পিস কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে কেটে দিয়েছি। আর কাঁচামরিচটা দিয়ে এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর রান্নাটা কমপ্লিট হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো ধনিয়া পাতা দেওয়ার পরে ঢাকনা দিয়েই চুলাটা নিভিয়ে দিব। আর কিছুক্ষণ পরে আমি রেসিপিটা বেড়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা কালারটা কতটা সুন্দর এসেছে। আর খেতেও কিন্তু গরুর মাংসের টেস্টেও হার মানাবে। এই মশলাটা যখন কষাবেন তখন গরুর মাংস রান্না করলে যে সুঘ্রাণ আসে ঠিক একই রকম সুঘ্রাণ আসবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।